উত্তরখণ্ডের একটি অন্ধ বাচ্চাদের স্কুলের ওয়ার্ডেনের মৃত্যু হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে এটি স্বাভাবিক মৃত্যু, কিন্তু পুলিশ মৃত্যুটাকে স্বাভাবিক না নিয়ে তদন্ত শুরু করে। এরপর পুলিশের তদন্তে একের পর এক স্কুলের সিক্রেট উঠে আসতে থাকে। আসলে কি মৃত্যুটি স্বাভাবিক ছিল না খুন? আর খুন হলে কে কী জন্য কিভাবে করলো? এই সকল প্রশ্নের উত্তর পেতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। সত্যি বলছি, এমন টুইস্ট আপনি কল্পনা করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি রাউতো কি রাজের কথা। মুভির শুরুতেই আমাদের ইন্সপেক্টর দীপক নিয়াগিকে দেখানো হয়। সময়টা সকালবেলা। থানা থেকে এসআই দিমরি কল করে জানায়, স্যার সেবাদাম স্কুল থেকে কল এসেছিল। বলল ওয়ার্ডেন মারা গেছে, হয়তো হার্ট অ্যাটাক হবে। এখন পুলিশ কি করবে বলুন? দীপক বলে লেকচারবাজি না করে গিয়ে দেখো কি হয়েছে, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো দীপকের কথা মতো দিমরি তার টিম নিয়ে সেবাদাম স্কুলে যায়। দিমরিকে দেখেই স্কুলের প্রিন্সিপাল বলে ওঠে, আপনাদেরকে জানালো। দিমরির কথা, ওয়ার্ডেনের মৃত্যু হয়েছে, কিন্তু প্রিন্সিপাল বলে ঘুমের মধ্যেই তো মারা গেছে। ডক্টর দেখেছে এটা স্বাভাবিক মৃত্যু, এখন বডি নিয়ে যাব। দিমরি বলে হ্যাঁ, বডি তো নিয়েই যাব, তবে পোস্টমর্টমের জন্য। এখন পুলিশ ম্যাটার হয়ে গেছে, আমরা তদন্ত করব। দিমরি সবাইকে বের করে দিয়ে পান তার লতাকে ডাকে এবং বলে যে রুমটা সিল করে দাও, খুঁজে দেখো কিছু পাও কিনা, আমি বাইরে কথা বলে আসছি। দিমরি চলে যেতেই তল্লাশি করার সময় লতা ওয়ার্ডেনের বডি নাড়া দিতেই বডির পজিশন চেঞ্জ হয়ে যায়। এতক্ষণে দিমরি এসেও দেখে যে পজিশন চেঞ্জ। দিমরি বলে এখন কি হবে? ফরেন্সিক এসে ফিঙ্গারপ্রিন্ট নিতে গেলে তো তোমারটাই পাবে, আর নেগি স্যার এসে জানতে পারলে তোমার চামড়া তুলে ফেলবে। কনস্টেবল ত্রিপাঠী বলে ওঠে, স্যার কিভাবে জানবে যে কোন অবস্থায় মরেছিল? দিমরি জানতে চায়, মরেছিল না কেউ মেরেছিল তুমি জানো? ত্রিপাঠীর কথা, খুনের তো কোনো প্রশ্নই আসে না। গত 15 বছরে রাততে কোনো খুন হয়নি। এরপর সবাই বাইরে এসে প্রিন্সিপালের কাছে জানতে চায় যে কল কে করেছিল। প্রিন্সিপাল বলে আমরা তো কল করিনি। দিমরি জানতে চায় তাহলে প্রথমে কে দেখেছিল। হেমা নামে ওয়ার্ডেনের অ্যাসিস্ট্যান্ট জানায়, আমি আর ত্রিযুগী স্যার দেখেছি। ম্যাডাম রোজ 5টায় উঠে যায়, আজ 7টায়ও না উঠতে আমরা প্রথমে শব্দ করি, পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি উনি ঘুমের মধ্যে মারা গেছে। দিমরি জানতে চায় যে ওয়ার্ডেন এখানে কতদিন যাবৎ চাকরি করে আর কে তাকে চাকরি দিয়েছিল। প্রিন্সিপাল জানায় 5 বছর হবে। আমাদের স্কুলের ট্রাস্টি মনোজ কেশরী স্যারই তাকে চাকরি দিয়েছে। স্যার এখন লখনৌতে আছে, প্রতি মাসে এখানে আসে। ওয়ার্ডেনের মৃত্যুর খবর পেয়ে উনি রওনা হয়েছেন, কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। দিমরি ওয়ার্ডেনের পরিবারের কথা জানতে চায়। প্রিন্সিপাল জানায় অবিবাহিত। এর মধ্যে প্রিন্সিপালের সহযোগী ত্রিযুগী এসে দিমরিকে একটি ভিডিও দেখায়। মূলত সেফটির জন্য ত্রিযুগী সকালের দরজা ভাঙার দৃশ্যটা ভিডিও করে রেখেছিল। এখানে আরও জানা যায় ত্রিযুগী মাত্র 10 থেকে 15 দিন যাবৎ এখানে চাকরি করছে, আর সেই পুলিশকে প্রথম কল করেছে। এর মধ্যে দীপক এসে পড়ে। দীপক এসেই প্রথমে ওয়ার্ডেনের রুমে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে। এরপর জানতে চায় যে কিছু পাওয়া গেছে কিনা। দিমরি বলে, স্যার তদন্ত চালাচ্ছি, তেমন কিছু পাইনি, নর্মাল ডেথ স্যার। কিন্তু দীপকের কথা, এসেই যখন পড়েছি দেখা যাক, যদি কিছু মিস হয়ে যায় রিস্ক নেওয়া যাবে না ভাই, বেসিক তদন্ত শেষ করো। এই বলে দীপক চলে যাচ্ছিল। তখন দিমরি দীপককে অনুরোধ করে, স্যার 1 বছর হয়ে গেল, বিল্ডার এখনও আমার পজিশন দিচ্ছে না, আপনি যদিও একটু বলে দেন। দীপক বলে, কে? আশরাফ জানির কথা বলছো? ঠিক আছে বলে দিব, আগে বডি পোস্টমর্টমে পাঠাও। বলেই দীপক চলে যায়। এরপর বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। কিন্তু পরবর্তী দিনই সিআই থানায় এসে দীপককে বলে যে সিনিয়রের অর্ডার, ওয়ার্ডেনের মৃত্যুটা স্বাভাবিকভাবে দেখতে হবে, বডি রিলিজ করে দাও, আর বেশিক্ষণ রাখা যাবে না, তবে আলামত যা পাও রেখে দিও। এজন্য দীপক অন্য সদস্যদেরও ডেকে বলে যে ওয়ার্ডেনের মৃত্যুটাকে স্বাভাবিকভাবে দেখতে হবে, আমরা শুধু রুটিন ইনভেস্টিগেশন করছি, আর বডি রিলিজ করে দাও। কথা মতো পোস্টমর্টম শেষে বডি রিলিজ করে দেয়া হয়। ইনি হচ্ছেন মনোজ কেশরী, মানে এখানকার ট্রাস্টি। ত্রিযুগী দিমরিকে জানায়, এনারই তো সব কিছু, এখানে ওনার স্কুলের জমি ব্যতীত সব রোশান বিল্ডারের। কেশরী সাহেব অনেক ক্ষমতাধর, এখানে তার অনুমতি ছাড়া কিছুই হয় না। আপনাকে একটা গোপন কথা বলি স্যার, এনার আর ওয়ার্ডেনের মধ্যে চক্কর ছিল। দিমরি জানতে চায় যে ওয়ার্ডেনের পরিবারে কেউ আসেনি। ত্রিযুগী বলে সে তো অনাথ ছিল স্যার, কেশরী স্যারই তার সব কিছু। দিমরি বলে তাহলে তার থেকে সিগনেচার নিয়ে নেই। ত্রিযুগী বলে, স্যার আজ কেশরী স্যার খুবই ব্যস্ত, আজ হবে না, আমি কল করলে তারপর আসবেন।
এরপর সিন চলে যায় এর পরবর্তী দিন। দীপক থানা থেকে বের হবে, তখনই দেখে গ্রাম থেকে তার বাবা মা এসেছে। তাদের দেখেই দীপক বলছিল, ভিতরে চলো, চা নাস্তা করো। কিন্তু দীপকের মা বলে ওঠে, আমাদের তো চা নাস্তা লাগবে না, তুই বাড়ি কবে যাবি তাই বল। দীপকের বাবা পকেট থেকে টাকা বের করে দিয়ে বলে, এই নে তোর মানি অর্ডারের টাকা, আমাদের পেনশনের যা টাকা আসে তা দিয়ে আমাদের চলবে। 10 বছর তুই বাড়ি আসিস না, উৎসবের সময় তোকে ছাড়া আমাদের কেমন কাটে তুই জানিস। দীপকের মা বলে, তুই বাড়ি আসিস না, বিয়ে করিস না, কতদিন এভাবে চলবে। দীপক বলে, তোমরা আগে চা নাস্তা করো, আমি একটা কাজ সেরে আসছি। কিন্তু তার বাবা বলে, আমরা আমাদের বাড়ি চলে যাব, তুই যাবি আমাদের সাথে। দীপক কিছু না বলায় তার বাবা মা চলে যায়। তবে যাওয়ার সময় দীপকের বন্ধু সাজিদ শুধু বলে যায়, ভাগ্যের উপর রাগ দেখিয়ে কতদিন, একদিন তো বাড়িতে ফিরতেই হবে, সেদিন বাড়ি থাকবে, হয়তো তখন তোর জন্য কেউ অপেক্ষা করবে না। তবে অ্যাকচুয়ালি কী কারণে দীপক বাড়ি যাচ্ছে না বা বিয়ে করছে না তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। দীপকের বাবা মা চলে যেতেই দীপক জিমরিকে নিয়ে কেশরী থেকে সিগনেচার আনতে স্কুলে যায়। দীপক কেশরীর কাছে জানতে চায়, আপনি ওকে কতদিন যাবৎ চিনেন, আর ওর চাকরি কার রিকমেন্ডেশনে দিয়েছিলেন। কেশরী বলে, যতদিন যাবৎ এখানে চাকরি করত, আর ও এখানের টপ ক্লাস অ্যাডমিনিস্ট্রেটর ছিল। দীপক বলে, তাহলে তো আপনি ওর সম্পর্কে অনেকটাই জানেন, কিন্তু ওয়ার্ডেনের ফোনটা মিসিং। কেশরী বলে, আমি এসব তথ্য কোত্থেকে জানব। দীপকরা চলে যাচ্ছিল, তখনই দিমরি দীপককে জানায়, টিজুকি বলছিল ওয়ার্ডেনের সাথে কেশরীর সম্পর্ক ছিল। সিন চলে যায় এর পরবর্তী দিন। দিমরি জানায়, ওয়ার্ডেনের পোস্টমর্টম রিপোর্ট এসেছে, ডক্টর বলছে এটা সন্দেহজনক মৃত্যু, তবে মৃত্যুর কারণ জানতে একটু সময় লাগবে। শোনার পরে দীপক সবাইকে ডাকে এবং জানতে চায় যে ওয়ার্ডেনের ঘরে কিছু পাওয়া গিয়েছে কিনা। পাঞ্চানায় স্যার ওয়ার্ডেনের ডায়েরি পেয়েছি, তবে তেমন কিছু নেই। দীপক বলে, তোমরা স্কুলের সবার থেকে তথ্য নাও আর কেশরীর তথ্য বের করো। বলতে বলতে দীপক একটা রিসিপ্ট পেয়ে নিজের পকেটে রেখে দেয় এবং সবাইকে দ্রুত কাজে নামতে বলে। তবে এটাও বলে দেয় কেউ যেন জানতে না পারে যে এটা সন্দেহজনক মৃত্যু। দীপকের কথা মতো ত্রিপাঠী, লতা আর পান্থ স্কুলে চলে যায়। এরপর 3 জন ভাগ হয়ে এক একজনের থেকে তথ্য নিতে শুরু করে। আর অন্যদিকে দীপক দিমরিকে নিয়ে কেশরীর খোঁজে কেশরীর বাড়িতে যায়। কেশরী অবশ্য তখন বাড়িতে নেই। কেশরীর ওয়াইফ এলে দীপক বলে যে আসলে ওয়ার্ডেনের সঙ্গীতার মৃত্যুটা স্বাভাবিক না, তাই কথা বলতে এসেছি। কেশরীর ওয়াইফ বলে, আসলে স্কুলের সব কিছুই তো তিনিই দেখেন, আপনি বরং ওনার সাথে কথা বলুন, ওনাকে অফিসে পেয়ে যাবেন। দীপক জানতে চায় যে আপনাদের বাচ্চা কতজন। কেশরীর ওয়াইফ জানায়, এক ছেলে, নাম তন্ময়, ও লাকনোতে থাকে, 2-1 দিনের মধ্যে এসে পড়বে। অথচ দীপক যখন বের হচ্ছিল তখনই তন্ময় বাড়িতে ঢুকে। এতে করে দীপক স্পষ্ট বুঝতে পারে যে কেশরীর ওয়াইফ কিছু লুকাচ্ছে, নয়তো ছেলের ব্যাপারে মিথ্যা কেন বলবে। অন্যদিকে ত্রিপাঠীকে দেখা যায় স্কুলের ওয়াচম্যানের সাথে কথা বলছে, লতা কথা বলছে হেমার সাথে, আর পান্থ গিয়েছে প্রিন্সিপালের কাছে। পান্থ মূলত প্রিন্সিপালের কাছে স্কুলের সিসিটিভি ফুটেজ চাচ্ছিল, কিন্তু প্রিন্সিপাল জানায় যে এগুলো তো অনেকদিন যাবৎ বন্ধ পড়ে আছে। এদিকে দীপক কেশরীর অফিসে গিয়ে কেশরীকেও জানায় যে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এটা অস্বাভাবিক মৃত্যু। এটা শোনা মাত্রই কেশরী বলে ওঠে, সম্মানের ভয় দেখিয়ে টাকা উসুল করার এই টেকনিক আমি ভালো করে জানি, আমি চুপ বসে থাকব না। এদিকে ত্রিপাঠী ওয়াচম্যানের কাছে কেশরীর কথা জানতে চাইলে ওয়াচম্যান বলে সে যখন এখানে থাকে তখন প্রতি রাতেই আসে। ত্রিপাঠী জানতে চায় রাতে এসে কি করে। ওয়াচম্যান বলে, তা তো কেশরী স্যার আর ওয়ার্ডেন ম্যাডামই জানত, তবে মধ্যরাতে আসতো, সকাল 5টার আগে চলে যেত। ওয়াচম্যানের কথা শুনে ত্রিপাঠী দ্রুত দীপককে হোয়াটসঅ্যাপ করে বিষয়টি জানিয়ে দেয়। অন্যদিকে দীপক কেশরীর কাছে জানতে চাচ্ছে যে ওয়ার্ডেনের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল। কেশরী বলে, যেমনটা অন্যদের সাথে, একজন এমপ্লয়ারের মতো। দীপক আবারও জানতে চায়, তার মানে আপনি সবাইকেই এমন দামি গিফট করেন, পুরুষ হোক বা মহিলা। বলেই দীপক একটি মানি রিসিট বের করে দেয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কেশরী 3,80,000 টাকার জুয়েলারি কিনেছিল, আর এটি ওয়ার্ডেনের রুমে পাওয়া গেছে। এটা দেখার পর কেশরী একদম চুপ হয়ে যায়। তখনই ত্রিপাঠীর মেসেজ দেখে দীপক বলে যে ওয়াচম্যান বলছে আপনি মধ্যরাতে স্কুলে যেতেন আর ভোরে বেরিয়ে আসতেন। কেশরী তখন উত্তেজিত হয়ে বলে, ওই ওয়াচম্যান মদ খেয়ে কী বলল আমাকে তাই স্বীকার করে নিতে হবে। তাদের কথার মাঝেই কেশরীর একটা কল আসে। কথা শেষে কেশরী বলে, দেখুন আমার এখন যেতে হবে, আপনারা চলে যান, আর নেক্সট টাইম যখন আসবেন সলিড এভিডেন্স নিয়ে আসবেন।
এসব ফালতু বিষয় নিয়ে কথা বলার সময় আমার নেই। দীপকও বলে যায় যে ওয়ার্ডেনের ফোন পাই বা না পাই, এরপর যখন আসবো না বলেই দীপক বেরিয়ে যায়। থানায় ফিরলে লতা জানায় হেমা বলল যে ওয়ার্ডেন অল্পতে রেগে যেত, বাচ্চাদের সব ব্যাপারে একটু বেশি স্ট্রিক্ট ছিল। এমনকি হেমা এটাও বলছে স্কুলে এক ছেলে মেয়ে একে অন্যকে ভালোবেসেছিল, আর এজন্য ওয়ার্ডেন ওই মেয়েটিকে স্কুল থেকে বের করে দিয়েছিল। সে লাভ অ্যাফেকশন একদমই পছন্দ করতো না। দীপক বলে রিলেশনশিপ ট্রমার কারণে হয়তো এমনটা করতে পারে। আবার পাঁচ জানায় প্রিন্সিপালের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিলাম, বলল ফুটেজ মিসিং, আর কয়েকদিন যাবৎ কাজও করছে না। দীপক জানতে চায় যে প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট তিজুকের কী অবস্থা। পান বলে ও ছিল। তিজুকের কথা দিমরি বলে স্যার ও আমাকে একটি ভিডিও দিয়েছিল, আমি অবশ্য চেক করে দেখেছি, তেমন কিছু পাইনি, আপনার ল্যাপটপও আছে। এজন্য দীপক ভিডিওটি ভালো করে দেখে, যেখানে দেখা যাচ্ছে ওয়ার্ডেনকে বেডে পড়ে থাকতে দেখে সবাই বিচলিত হয়ে পড়েছে। দিমরি বলে স্যার আমি দেখেছি, কিছুই নেই, আর দরজা ভিতর থেকে বন্ধ ছিল, কে খুন করবে? অবশ্য দীপক ভিডিওটি পজ করে একটি ফোন দেখায়, ভিডিওতে যেটাকে চার্জে রাখা দেখা যাচ্ছে। দীপক বলে সবসময় এটা দেখো না যেটা দেখানো হয়, সেটা দেখবে যেটা লুকানো হচ্ছে। দীপক বলে দেখো ক্যামেরার চলাকালীন অবস্থায় হঠাৎ ফোন বেজে ওঠে, এরপর প্রিন্সিপাল ইয়েস স্যার বলে, এরপরই যখন ক্যামেরা ঘুরে আসে ততক্ষণে ফোন গায়েব, তার মানে প্রিন্সিপালই ফোনটি সরিয়েছে। এরপর সন্ধ্যাবেলা দীপক একটি বারে যায়, আর এখানে আশরাফ জানি এবং বিল্লার সাথে দেখা হয়। আশরাফ মূলত এই বারের মালিক, এর উপর আবার বিল্ডারের ব্যবসা, আর বিল্লা পুলিশের সোর্সের কাজ করে। আশরাফের সাথে দেখা হয়, দীপক আশরাফকে বলে যে শুনলাম আমার এসআইকে এখনও পজিশন দাওনি। আশরাফ বলে আসলে স্যার ফান্ডের সমস্যা চলছে। দীপক বলে এত কিছু আমি জানতে চাই না, কালকে একটা ডেট দিয়ে দিবে। এরপর আশরাফরা চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। দীপক ও দিমরি স্কুল এসেছে। দীপক দিমরিকে প্রিন্সিপালের খোঁজ করতে পাঠিয়ে নিজে ওয়ার্ডেনের রুমের পিছে যায়। রুমের জানালায় কোনো গ্রিল নেই, পুরোটাই খোলা। দীপক খেয়াল করে জানালার বাইরে একটি খালি সিরিঞ্জ পড়ে আছে। দীপক ভাবে ব্যবহৃত সিরিঞ্জ থাকতেই পারে, তাই ফেলে দিয়ে ঘরের ভিতরে যায়। তখনই দিমরি এসে জানায় প্রিন্সিপাল ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে। দীপক বলে এই ঘরটা তো সিল থাকার কথা ছিল। অবশ্য দিমরির কথা, বডি হ্যান্ডওভার করার সাথে সাথে রুমও হ্যান্ডওভার করে দিয়েছি, তবে দীপক এই ঘরটি সিল করে রাখতে বলে। এরপর হেমার কাছে জানতে চায় যে ওয়ার্ডেনের বিহেভিয়ার কেমন ছিল। হেমা বলে তার মতো করে চললে ভালো, নয়তো ম্যাডাম যা ইচ্ছা করত। দীপক জানতে চায় তোমাদের এখানে শাহরুখ আর কাজলের স্টোরি কি? হেমা বলে ওটা রজত আর দিয়া স্যার, ওরা একে অন্যকে ভালোবাসে। ম্যাডামের কথায় দিয়াকে এক্সপেল করা হয়, আর রজত স্কুলে আছে, কারণ ম্যাডাম ওই লাভসাপ পছন্দ করতো না। এর মধ্যে ক্লাসরুম থেকে সিতারের আওয়াজ শুনে দীপক মিউজিক টিচার নাতাশার সাথে দেখা করে এবং ওয়ার্ডেন সঙ্গীতার বিষয়ে জানতে চায়। নাতাশা বলে আসলে স্যার উনি একটু অর্থোডক্স টাইপ ছিলেন, উনি কারোর উপর খুশি ছিল না, নিজের উপরও না। রজত আর দিয়া ছিল আমার বেস্ট স্টুডেন্ট, উনি তাদেরকেও আলাদা করে দিয়েছে। রজত অনেক ভালো কিবোর্ড প্লে করত, আর ওর মোটিভেশনাল স্পিচ শুনলে আপনি ওর ফ্যান হয়ে যাবেন। আপনি আপনার ফোন নম্বরটা দিন, আমি ওর স্পিচগুলো হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। এর মধ্যে বিল্লা কল করে আর্জেন্ট দেখা করতে বলে, এজন্য দীপক দিমরিকে নিয়ে দ্রুত বিল্লার আড্ডায় চলে যায়। বিল্লা জানায় স্যার স্কুলের ওয়ার্ডেন মারা যাওয়ার পর থেকে আশরাফ শুধু ড্রিঙ্ক করে, কয়েকবার তো ফোনে ওয়ার্ডেনের নামও বলতে শুনেছি। ওয়ার্ডেনের সাথে ওর কোনো লিঙ্ক আছে। বিল্লার থেকে তথ্য নিয়ে দীপক দ্রুত আশরাফকে কাস্টডিতে নেয়। এরপর একটি ডায়েরি এনে আশরাফের থেকে কথা বের করতে দীপক মিথ্যা বলে যে ওয়ার্ডেন ডায়েরিতে তোমার কথা লিখে রেখেছে। ওয়ার্ডেন লিখেছে আশরাফ আমার জীবনের জন্য হুমকি। আশরাফ বলে মিথ্যা কথা স্যার। দিমরি তখন ক্যামেরা অফ করে আশরাফকে চর মারতেই আশরাফ বলে বলছি স্যার, ওই সেলবাদাম স্কুলের জমিটা রাউতুর মধ্যে সব থেকে মূল্যবান। বহু বছর যাবৎ ওই জমির উপর আমার নজর ছিল। আমি কেশরীকে পড়াতে গিয়েছিলাম, তখন কেশরীর সাথে ওই ওয়ার্ডেনও ছিল। পরবর্তীতে ওই ওয়ার্ডেনই আমার সাথে কন্ট্যাক্ট করে। ও আমাকে বলল যে কেশরী ওর কথা শুনে ও আমাকে স্কুলের জমি ব্যবস্থা করে দিবে। 40 লাখ টাকা আমাদের ডিলও হয়েছিল। 20 লাখ টাকা আমি ওকে অ্যাডভান্সও দেই, কিন্তু 1 বছর হয়ে গেলেও ও ওই জমির ব্যবস্থা করতে পারেনি। এরপরে তো আমার সাথে যোগাযোগই বন্ধ করে দেয়, একদম পল্টি নেয়। তাই আমি রেগে গিয়েছিলাম।
দীপক বলে, তাই রেগে গিয়ে খুন করেছিস তাই তো? আশরাফ বলে, স্যার আমার শুধু ওই 20 লাখ টাকা ফেরত নেওয়ার দরকার ছিল, আমি ওকে মারিনি স্যার। আশরাফের জবানবন্দি রেকর্ড করে দীপক দিমরিকে বলে যে ওয়ার্ডেনের মৃত্যুতে ওর লিঙ্ক থাকতে পারে, ওর কল রেকর্ড বের করো। আর কাল সকাল হতেই ওয়ার্ডেনের রুম তল্লাশি করতে হবে, টাকা ঘরেই থাকতে পারে। তো কথা মতো সকাল হতে সবাই ওয়ার্ডেনের রুম তল্লাশি শুরু করে। আর ড্রয়ার খুলতেই ওয়ার্ডেনের ফোনটিও পাওয়া যায়, যেটা আগে ছিল না। মানে রুমটি হ্যান্ডওভার করার পর ফোনটি এখানে রেখে যাওয়া হচ্ছে। অবশ্য ফোন চেক করে দেখা যায় ফোনের মধ্যে কোনো ডেটাই নেই। তাই দীপক এই ফোনের ডেটা রিট্রাইভ করতে বলে। এরপর অন্য একটি ড্রয়ারের ব্যাগের মধ্যে ক্যাশ টাকা আর জুয়েলারি পাওয়া যায়। দীপকরা টাকাগুলো গুনে আর জুয়েলারিগুলো সাথে নিয়ে থানায় ফিরছিল। তখন নাতাশা দীপককে ডেকে জানতে চায় যে স্যার রজতের স্পিচগুলো শুনেছিলেন? দীপক বলে, আর সময় পাইনি, আপনি আবার পাঠান, আমি শুনব। এরপর থানায় ফেরার পথে দীপক আর দিমরি রজতের স্পিচ শুনতে শুনতে যায়। তারাও বুঝতে পারে রজতের কথায় একটা পাওয়ার আছে, ওর মধ্যে ট্যালেন্ট আছে। এরপর দীপকরা কেশরীর কাছে যায় এবং তাকে জানায় যে ওয়ার্ডেনের রুমে 30 লাখ টাকা পাওয়া গেছে। কেশরী বলে, এমন কোনো টাকার কথা আমি জানি না। দীপক বলে, এই জমির জন্য গত 1 বছর যাবৎ সে আপনাকে প্রেশার দিচ্ছিল, ফ্রিতে তো আর করেনি। কেশরী বলে, আপনি কি বলতে চান আমি খুন করিয়েছি? দীপক বলে, কে জানে, হতেও তো পারে। যাই হোক, আপনি আপাতত এখান থেকে কোথাও যেতে পারবেন না। এই বলে দীপকরা চলে যায়। এর মধ্যে বিল্লা কল করে জানায় যে আশরাফের সহযোগী সিকান্দারের তথ্য পাওয়া গেছে। বিল্লার কথা মতো দীপকরা সিকান্দারকে ধরে আশরাফের মুখোমুখি করে। এরপর তাদের কল হিস্টোরি দেখিয়ে বলে যে ওয়ার্ডেনের মৃত্যুর রাতে তোমরা একে অন্যকে 23 বার কল করেছিলে, সত্যিটা বলো। আশরাফ বলে, স্যার আমি আমার 20 লাখ টাকা তুলতে সিকান্দারকে বলেছিলাম ওয়ার্ডেনকে শুধু ভয় দেখাতে। ওই স্কুলের জমির উপর শুধু আমার একারই নজর নেই স্যার, রোশান বিল্ডার, হোম মিনিস্টার সবাই ওই জমির দিকে তাকিয়ে আছে। যেমনটা আমার ওয়ার্ডেনের সাথে ডিল হয়েছিল তেমনটা ওরাও করেছিল। রোশান বিল্ডার প্রিন্সিপালকে টাকা খাইয়ে রেখেছে যাতে কেশরীকে রাজি করায়। এটা অনেক বড় একটা চক্রান্ত স্যার। যেহেতু প্রিন্সিপালের নামটা বারবারই আসছে, এজন্য দীপক আর দিমরি প্রিন্সিপালের কাছে যায়, কিন্তু জানতে পারে প্রিন্সিপাল ছুটিতে। তবে দিমরি তিজুগিকে ওই জমির ডিলের বিষয়টির তথ্য নিতে বলে। অন্যদিকে দীপক রজতের সাথে দেখা করে। দীপক বলে যে আমি স্পেশাল ট্যালেন্টের উপর রিসার্চ করছি। নাতাশা ম্যাডাম তোমার কথা বলল, সবাই ক্লাসে, তুমি যাওনি যে? রজত বলে, মন ভালো নেই। দীপক বলে, থাকবে কিভাবে, দেয়া যে নেই। ও কেমন আছে, কবে আসবে? রজত বলে, জানি না, ও আসবে না, ওকে আসতে দিবে না। দীপক জানতে চায় কেন দিবে না? রজত বলে, স্যার দিয়া স্কুলে না থাকলে আমি সেটা মেনে নিতে পারবো, কিন্তু আমার বান্ধবীর মতো যদি দুনিয়াতেই না থাকে আমিও মারা যাব। দীপক জানতে চায় তোমার বান্ধবীর মতো মানে কার কথা বলছো? রজত বলে, হয়তো কোনোদিন ওর সাথে আর আমার দেখা হবে না। যেতে দিন না স্যার, ওর সম্পর্কে কথা বলে কী লাভ, বলেই রজত চলে যায়। তবে এখান থেকে ফিরে দীপক দিমরিকে বলে যে আমি এটাই বুঝতে পারছি না যে ওয়ার্ডেনের ফোনে এমন কি ছিল যে জন্য প্রিন্সিপালকে ওই ফোন থেকে সব মুছে ফেলতে হলো। আর রজত কোনো এক মেয়ের কথা বলছিল, মেয়েটা স্কুল থেকে মিসিং, খোঁজ লাগাও ও কার কথা বলছে। এর জন্য পরদিন সকাল হতেই দীপক দিমরিকে স্কুলে নামিয়ে দেয় আর নিজে দিয়ার সাথে দেখা করতে চায়, মানে রজতের গার্লফ্রেন্ড যাকে এক্সপেল করা হয়েছিল। এদিকে দিমরি স্কুলে এসে জানতে পারে প্রিন্সিপাল এখনও আসেনি। আর মিসিং মেয়েটার ব্যাপারে ওয়াচম্যান জানায় যে ওই মেয়েটির নাম ছিল পায়েল চৌধুরী। টিযুগের আগে গোবিন্দ নামে একজন প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট ছিল। গোবিন্দ ছিল নেশারু। গোবিন্দ পায়েলের সাথে খারাপ কিছু করেছিল। দিমরি জানতে চায় মেয়ের বাবা মা পুলিশে কমপ্লেন করেনি কেন? ওয়াচম্যান বলে, এখানে বাচ্চাদের দেওয়ার পর কে খোঁজ রাখে বলুন? বাচ্চারা কখন আসে কখন যায় কেউ খোঁজ রাখে না। ওয়ার্ডেন স্কুলের সম্মান বাঁচাতে গোবিন্দকে স্কুল থেকে বের করে দিয়েছিল। দিমরি জানতে চায় এই গোবিন্দকে কোথায় পাওয়া যাবে? ওয়াচম্যান বলে, তা তো আমি জানি না, তবে হিমালয়ান রিসোর্টে একজন রিসিপশনিস্ট আছে, সে ওই গোবিন্দের রিলেটিভ, সে বলতে পারবে। এজন্য ত্রিপাঠীকে পায়েলের অ্যাড্রেস বের করতে বলে দিমরি ওই হিমালয়ান রিসোর্টের দিকে চলে যায়। অন্যদিকে দীপক দিয়ার কাছেও নিজের পরিচয় গোপন করে বলে, আমি স্পেশাল অ্যাবিলিটিসের বাচ্চাদের নিয়ে রিসার্চ করছি, তবে তুমি আগে আমাকে এটা বলো যে তোমাকে স্কুল থেকে এক্সপেল কেন করলো? দিয়া বলে, আমি একদিন রজতের হাত ধরে বসেছিলাম,
ওয়ার্ডেন ম্যাম আমাদের দেখে অনেক বকাবকি করে, আমাকে টেনে হিস্ট্রে নিয়ে এসে স্কুল থেকে বের করে দেয়। তিনি বলেন, এসব বিদেশি কালচার এই স্কুলে চলবে না। দিয়ার মুখে সব শুনে দীপক বলে, রজতের জন্য কিছু করতে পারবে? দিয়া বলে, ওর জন্য আমি সব করতে পারবো স্যার। এরপর দীপক ফিরে আসে, আর ফেরার পথে দিমরি কল করে জানায় যে ওই মিসিং মেয়ের নাম ছিল পায়েল চৌধুরী। ওয়াচম্যান বলল ওর সাথে খারাপ কিছু হয়েছিল। আমি আপনাকে অ্যাড্রেস পাঠাচ্ছি। আর এই অ্যাড্রেসটা দীপকের কাছেই ছিল, তাই দীপক পায়েলের খোঁজে পায়েলের অ্যাড্রেসে চলে যায়। তবে খোঁজ নিয়ে জানতে পারে পায়েল বাড়িতেও নেই। স্কুল বলছে পায়েল বাড়িতে, আর বাড়ির লোকজন বলছে পায়েল স্কুলে। এদিকে আবার প্রিন্সিপালও উধাও। মানে এই স্কুলকে ঘিরে শুধু রহস্যের জাল ছড়িয়ে আছে। এখান থেকে ফিরেই দীপক নাতাশার কাছে দেখা করে জানতে চায় যে আপনি বলেছিলেন রজত, পায়েল আর দিয়া ওরা বন্ধু ছিল। নাতাশা বলে, একসময় ছিল, কিন্তু পায়েল আর দিয়াকে এক্সপেল করার পর শেষ হয়ে যায়। মূলত পায়েল যে মিসিং নাতাশাও জানে না, কারণ নাতাশাকেও বলা হয়েছিল পায়েল বাড়িতে আছে। দীপক জানতে চায়, গোবিন্দের সম্পর্কে আপনি কিছু জানেন? নাতাশা বলে, বেশি কিছু জানি না, তবে আমাদের যে ট্রাস্টি কেশরী স্যার, তার ছেলে তন্ময়ের রেকমেন্ডেশনেই গোবিন্দের চাকরি হয়েছিল। এটা শোনার পর তন্ময়ের প্রতি একটা সন্দেহ সৃষ্টি হয়, আর এজন্য দীপক তন্ময়ের কাছে গিয়ে জানতে চায় যে গোবিন্দ কোথায়। ঠিক তখনই কেশরী এসে বলে, আপনার যা বলার আমাকে বলুন। দীপক জানতে চায় পায়েল কোথায়। কেশরী বলে, কি পেয়েছেন আপনি? মজা করছেন? কী সব উল্টাপাল্টা প্রশ্ন করছেন? আমি একজন সম্মানিত ব্যক্তি, কোনো ক্রিমিনাল না। আর পায়েলের জন্য এটা নতুন না, এর আগেও 2 বার কোথাও চলে গিয়েছিল, সপ্তাহ পর আবার ফিরে এসেছে। আগের বার ক্ষমা করলেও এবার আর করব না। আর ভবিষ্যৎ আসতে হলে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসবেন। কেশরীর কথা শুনে দীপকরাও এখন একটু চিন্তায় পড়ে গেছে, কারণ কেশরী তো পায়েলের ভিন্ন বিষয় বলছে। তবে সত্যটা জানতে আগে পায়েলকেই খুঁজে বের করতে হবে। এজন্য পরবর্তী দিন সকাল হতেই দীপক আবার স্কুলে যায়। দীপক রজতের বেডে গিয়ে দেখে রজত নেই। দীপক রজতের জিনিসপত্র নাড়াচাড়া করতেই রজতের একটি ডায়েরি পায়, যেটি ব্রেইলে লেখা, মানে অন্ধরা পড়াশোনার জন্য যেটা ব্যবহার করে। দীপক ডায়েরিটা নিজের কাছে রেখে দেয়। এরপর যখন নিচে নামতে যাবে, দীপক খেয়াল করে এক অন্ধ ছেলে অনায়াসে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। দীপক একটু অবাকই হয়, তাই নিজেও চোখ বন্ধ করে নামার চেষ্টা করে। তবে নিচে এসেই দেখে 2 জন কুস্তি প্র্যাকটিস করছে, আবার কয়েকজন ক্রিকেটও খেলছে। অবশ্য এই সব বাচ্চাই অন্ধ। এরপর দীপক রজতের সাথে দেখা করে। রজতকে একটি চিঠি দেয়, যেটি মূলত দিয়া রজতের জন্য লিখেছে। চিঠিটা পেয়ে তো রজত মহাখুশি। দীপকও থানায় ফিরে দিমরিকা রজতের ডায়েরিটা দিয়ে দ্রুত ট্রান্সলেট করে আনতে বলে, কারণ হতেও তো পারে রজত পায়েলের সম্পর্কে কিছু জানে আর সেটা এই ডায়েরির মধ্যে লিখে রেখেছে। অন্যদিকে কেশরীকে দেখা যায় হোম মিনিস্টারের কাছে এসেছে। মূলত কেসের বিষয়ে দীপক বারবার তাকেই সন্দেহ করছে, তাই দীপককে থামাতেই কেশরী হোম মিনিস্টারকে অনুরোধ করছে। হোম মিনিস্টার অবশ্য বলে যে ঠিক আছে, আমি বিষয়টা দেখব। এজন্য কেশরী চলে যায়। আর এরপরই দেখা যায় হোম মিনিস্টার ও রোশন বিল্ডারের সাথে মিলে আছে, মানে কেশরীর জমি হাতিয়ে নেওয়ার জন্য সবাই পিছে পড়ে আছে। সিন চলে যায় পরবর্তী দিন। দীপকরা ওই হোটেলের রিসিপশনিস্টের থেকে গোবিন্দের ঠিকানা নিয়ে গোবিন্দকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে। এরপর বিভিন্নভাবে ভয়ভীতি দেখালে গোবিন্দ তার দোষ স্বীকার করে বলে, স্যার, আমি পায়েলের অন্ধত্বের সুযোগ নিয়েছিলাম। ওই রাতে আমার নাইট ডিউটি ছিল। পায়েল পানি খেতে যাচ্ছিল, তখন আমিও নেশাগ্রস্ত ছিলাম। আমি ওর মুখ চেপে ধরে পাশের লেডিস টয়লেটের মধ্যে নিয়ে যাই, কিন্তু কিছু করার আগেই ও স্লিপ করে পড়ে গিয়ে চিৎকার করে উঠেছিল। আর ওই চিৎকারের শব্দ পেয়ে কিছুক্ষণ পর ওয়ার্ডেন এসে আমাদেরকে দেখে ফেলে। এখানে দেখানো হয় ওয়ার্ডেন এসেই গোবিন্দকে থাপ্পড় দিয়ে গোবিন্দকে বলে, ওই দেখ ক্যামেরা, এরপর যদি কিছু করার চেষ্টা করিস তোকে মেরে বের করে দিব। আর পায়েলকে ইচ্ছামতো বকাবকি করে যে এমন হিরোইনের মতো ঘুরে বেড়ালে এমনটাই তো হবে। গোবিন্দ বলে, স্যার, পায়েল তখন একা ছিল, তাই আমি ওই সুযোগ নিতে চেয়েছিলাম। দীপক জানতে চায়, তাহলে পায়েলকে খুন করেছিস কেন? গোবিন্দ বলে, স্যার কি বলছেন? সত্যি বলছি, আমি ওকে মারিনি। আমি শুধু একদিন সিসিটিভি ফুটেজ চুরি করতেও স্কুলে গিয়েছিলাম। দীপক জানতে চায়, কোন দিন গিয়েছিলি? গোবিন্দ বলে, স্যার, 2রা রাতে। ওই ফুটেজের ডিস্ক এখনও আমার বাসায় আছে। গোবিন্দের কথা শুনে দীপক দিমরিকে লোক পাঠিয়ে দ্রুত ওই ডিস্ক আনতে নির্দেশ দেয় এবং বলে, খুন যেহেতু 2রা রাতে হয়েছে আর গোবিন্দ যেহেতু গিয়েছিল, গোবিন্দই খুন করতে পারে।
এর মধ্যেই সিআই এসে হাজির। সিআই দীপককে বলে, তোমাকে আমি বললাম যে স্লো কাজ করো, অ্যারেস্ট করার দরকার নেই, মানে উপরের প্রেশার আর কি। অবশ্য দীপক বলে, ঠিক আছে, আপনার কথা মতোই হবে। এরপর রাতে দীপক বাড়ি ফিরলে দিমরি দীপককে মেসেজ করে জানায় যে আশরাফ যেমনটা বলেছিল রোশন বিল্ডার প্রিন্সিপালকে টাকা খাইয়েছে, তার সত্যতা মিলেছে। প্রিন্সিপালকে ওরা 20 লাখ টাকা দিয়েছিল, আর রজতের ডায়েরি ট্রান্সলেট করা হয়েছে। দিমরিও ট্রান্সলেটটাও পাঠিয়ে দেয়। এরপর পরদিন সকালেই দীপক দিমরিকে সাথে নিয়ে প্রিন্সিপালের খোঁজে যায়। প্রিন্সিপালকে আজ স্কুলেই পাওয়া যায়। প্রিন্সিপাল প্রথমে টাকার বিষয়ে কিছুই বলতে চাচ্ছিল না। অবশ্য 2-4 থাপ্পড় দেওয়ার পর প্রিন্সিপাল বলে যে রোশন বিল্ডার তাকে টাকা দিয়েছিল। শুধু আমি কেন, কেশরীকে রাজি করাতে ওয়ার্ডেনকেও টাকা দিয়েছিল। দীপক বলে, তা না হয় বুঝলাম, পায়েল চৌধুরী কি হয়েছে সেটা বলো। প্রিন্সিপাল বলে, পায়েলের কি হবে, ও তো 1 মাস যাবত ওর বাড়িতে, ওয়ার্ডেন তো এমনটাই বলেছিল। দীপক গোবিন্দের কথা জানতে চাইলে প্রিন্সিপাল বলে, গোবিন্দ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, আর এজন্যই ওয়ার্ডেন ওকে বের করে দিয়েছিল। এরপরই তিজুকিকে নেওয়া হয়েছে। দীপক আবারও ফোনের কথা জানতে চায় যে ফোন কেন চুরি করেছিলেন। তখন প্রিন্সিপাল বলে যে স্যার, কেশরী স্যারের কথাই ফোনটি সরিয়েছিলাম। কেশরী স্যার আর ওয়ার্ডেনের পার্সোনাল কিছু ছিল, তাই সে আমাকে ফোন সরাতে বলেছিল। প্রিন্সিপালের এই স্বীকারোক্তির ভিডিও করে দীপকরা সেটা কেশরীকে দেখায়। কেশরী তো পুরো আগুন। তার কথা যে যা বলবে তাই এভিডেন্স হয়ে যাবে। আমি যদি বলি যে ওই প্রিন্সিপালই ওয়ার্ডেনকে মেরেছে, দীপক বলে, তা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। জেনে আপনি খুশি হবেন যে ওয়ার্ডেনের ফোনের ডেটা রিটাইপ করা হয়েছে। এরপর যখন আসবো ওয়ারেন্ট নিয়ে আসবো। এটা শুনে কেশরী একদম ঘাবড়ে যায়। আর এখানে আমাদের দেখানো হয় ওয়ার্ডেন একদিন বলছিল, আমার কাছে পায়েলের মৃত্যুর সব এভিডেন্স আছে, যদি তুমি রাজি না হও আমি নিউজ চ্যানেলকে দিয়ে দিব। যার মানে ওয়ার্ডেনের ফোনে এইসব এভিডেন্সই ছিল। আর এজন্যই কেশরী দ্রুত হোম মিনিস্টারের সাথে দেখা করে। আর হোম মিনিস্টার এই সুযোগটি কাজে লাগাতে কেশরীকে বলে যে আপনি তো একজন ব্যবসায়ী, আপনি তো জানেন সব কিছু কীভাবে হয়, এমনিতে তো সমাধান হবে না, তাই না? কেশরীও বুঝতে পেরে বলে, ঠিক আছে, স্কুল বন্ধ হয় হোক, আমি রোশন বিল্ডারের প্রস্তাবে রাজি, আপনি কথা বলুন। আর এছাড়া কেশরীর করারও বা কোনো রাস্তা নেই। অন্যদিকে দীপক এই কেসের শুরু থেকে সব কিছু আবার বিশ্লেষণ করতে শুরু করেছে। তখনই লতা গোবিন্দের বাসা থেকে উদ্ধার করা ওই ডিস্কটি দিয়ে যায়, যেটা সিসিটিভি ফুটেজ রয়েছে। অবশ্য চেক করে দেখা যায় এই ডিস্কে কিছুই নেই। এরপর কাজ করতে করতে দীপক থানাতেই ঘুমিয়ে পড়ে। আর এখানে আমাদের দেখানো হয় দীপকের গার্লফ্রেন্ড ছিল নয়না। নয়না অসুস্থ ছিল, আর দীপক ছিল তখন ট্রেনিংয়ে থাকা অবস্থায়। নয়না কিছুই বলেনি, কারণ বিয়ে না করলেও নয়না চেয়েছিল দীপক যেন একদিন ইন্সপেক্টর হয়ে আসে। আর সেই স্বপ্ন পূরণ করতেই নয়না কিছু জানায়নি। মূলত দীপক ট্রেনিং শেষ করে আসতে আসতে নয়না মারা গিয়েছিল। আর এজন্যই দীপক এখনও বিয়ে করেনি আর বাড়িতেও যায় না। দিমরি এসে দেখে দীপক থানাতেই ঘুমাচ্ছে। দীপককে জাগিয়ে দিমরি জানায় যে গোবিন্দের কল হিস্টোরি বের করা হয়েছে। দোসরার রাতে, মানে খুনের রাতে, গোবিন্দের ফোন লোকেশন স্কুলে দেখাচ্ছে। অবশ্য দীপক কাগজটি ছিঁড়ে ফেলে এবং বলে আগে স্কুলে যেতে হবে। তবে যখনই তারা বের হবে তখনই সিআই এসে বলে যে হোম মিনিস্টার স্যার দিওয়ালির পর তোমাকে আর আমাকে ডেকেছে, কেশরীর থেকে দূরে থাকো, এটা আমার অর্ডার। তবে সিআই চলে যেতেই দীপকরা সোজা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। দিমরি বলে, স্যার লম্বা রাস্তা। যেতে যেতে রজতের লেখা পড়তে পড়তে যাই। রজত লিখেছে, আজ বন্ধুদের মাঝে আলোচনা হচ্ছিল দেখতে না পাওয়ার কারণে আমরা কে কোন ড্রিম জব করতে পারবো না। আমার কাছে জানতে চাইলে আমি বলি আমি ডক্টর হতে চাই, আর আমি এই অবস্থাতেই তা হয়ে দেখাবো। কিন্তু আমার ভয়, আমি যদি এখানে একটা ওয়ার্ড লেখা যা দিমরি উচ্চারণ করতে পারছিল না। এরপর তারা স্কুলে পৌঁছে যায়। দীপক দিমরিকে বলছিল, কিছু তো একটা মিসিং হচ্ছে, একটা বিষয় আমার সন্দেহ হচ্ছে। পাশে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছিল। এটা দেখে দীপক গিয়ে ডক্টরের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করে। এরপর থানায় ফিরে গেলে দিমরি জানায় যে স্যার ওয়ার্ডেনের ফোনের ডাটা রিপটাইপ হয়েছে। এই জন্য দীপক ফোনের গ্যালারিতে গিয়েই দেখতে পায় পায়েলের ডেড বডির ফটোতে স্পষ্ট দেখা যাচ্ছে পায়েলের হাতের রক কাটা ছিল। ফোনে একটি অডিও রেকর্ডও ছিল, যেখানে ওয়ার্ডেন কেশরীকে কল করে বলছে, পায়েলকে তো আমি দাফন করে দিয়েছি, কিন্তু তোমার বিরুদ্ধে আমার কাছে অনেক এভিডেন্স আছে। জমির বিষয় কি করবে এখন বলো। কেশরী বলে, এসব বিষয় পরে কথা বলবো, ফোনে নয়।
এই অডিও ক্লিপটি শোনার পর দীপক কেশরীর প্রতিটি কথা আবার মনে করে। শুরু থেকে এ পর্যন্ত প্রতিবার দীপকের প্রশ্নের জবাবে কেশরী কখন কি বলেছিল, কারণ কেশরীর প্রতি সব সন্দেহ। এখান থেকে সিন চলে যায় দিওয়ালির পর। কথা মতো দীপক হোম মিনিস্টারের সাথে দেখা করতে এসেছে। হোম মিনিস্টার দীপককে বলে, দেখো কেশরী সাহেব আমার অনেক কাছের, ভুল তো সবারই হয়, হয়ে গেছে। যাদের ক্ষতি হচ্ছে আমরা ব্যাপারটা দেখব। আপনি শুধু এমন কিছু করুন যাতে আমাকে আর কেশরী সাহেবকে চিন্তা করতে না হয়। আমরা আপনার ব্যাপারটাও দেখব। মিনিস্টার দীপকের প্রমোশন আর স্কুল ভেঙে যে বিল্ডিং হবে তার থেকে একটা ফ্ল্যাট দেওয়ারও অফার দেয়। কিন্তু দীপক বলে, দেখুন আমি অনেক কিছু ডিজার্ভ করি, কিন্তু আমি ইন্টারেস্টেড নই। যেমন কেশরী সাহেব জমি বিক্রি করতে ইন্টারেস্টেড না। জমি বিক্রি করা না করার এটা তার ব্যাপার। তবে লোকটা নির্দোষ, বাচ্চাদের খুব ভালোবাসে, কিন্তু সে একটা ভুল করে ফেলেছে। তার একটা দোষ আছে, সে মেয়ে মানুষ দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। যদিও আমরা খুনিকে অ্যারেস্ট করে ফেলেছি। প্রিন্সিপালের পূর্বের অ্যাসিস্ট্যান্ট গোবিন্দ, যাকে কিনা 2 সপ্তাহ পূর্বে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, ও পায়েলকে ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছে। আর ওয়ার্ডেনের খুনের রাতে ও সিসিটিভি ফুটেজ চুরি করতে স্কুলে এসেছিল। ওয়ার্ডেন হাতে নাতে ধরে ফেলায় ওয়ার্ডেনকে খুন করে পালিয়েছে। আমরা ওই হার্ড ডিস্কও ওর বাসা থেকে উদ্ধার করেছি। আসল কালপিটকে আমরা ধরে ফেলেছি। আর বাকি থাকলো আমার কথা, আমি কিছুই চাই না বলে দীপক বেরিয়ে যায়। আর দীপকের কথা শুনে সবাই পুরো হতবম্ব, কারণ দীপক পুরো গেমটাই পাল্টে দিয়েছে। এদিকে কেশরীকে বাঁচিয়ে দেওয়ার জন্য কেশরী পিছিয়ে পিছিয়ে এসে দীপককে ধন্যবাদ জানায়। দীপক বলে, দেখুন স্যার, আমি ইচ্ছা করলে ওয়ার্ডেনের খুনের কেসে বা পায়েলের আত্মহননের কেসে আপনাকে ফাঁসাতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি চাই আপনি স্কুল আর হোস্টেলে বাচ্চাদের সুবিধা অনুযায়ী আপগ্রেড করুন, ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করুন। বাচ্চারা অনেক ট্যালেন্টেড, তাদের প্রতিভা দেখানোর ব্যবহার করার সুযোগ দিন, তাহলে ওরা ভালো কিছু করতে পারবে। আরেকটা অনুরোধ, দিয়ার সাসপেনশন তুলে নিয়ে আবার রজতের সাথে পড়াশোনা করার সুযোগ দিন। কেশরীও কথা দেয়, আপনি যেভাবে বললেন আমি সবই করব। এরপর দীপক চলে যায়। সিন চলে যায় 2 মাস পর। দিমরি বাড়ি পেয়েছে। দীপক আর দিমরি ওই বাড়িরই বেলকনিতে বসে ড্রিঙ্ক করছে। দিমরি বলছিল, স্যার পায়েল তো আর ফিরে আসবে না, ওর পরিবারের কথা কি কিছু ভেবেছেন? দীপক বলে, সরকারের কাছে আবেদন করেছি, কিছু পেয়ে যাবে। আর এখানে আমরা এটাও জানতে পারি দীপক চাকরি থেকে রিজাইন করেছে। দীপক যাওয়ার আগে রজতের সাথে দেখা করে এবং রজতের ডায়েরিটা ফিরিয়ে দেয়। সাথে একটি চিঠি দিয়ে বলে, আমি চলে যাওয়ার পর এই চিঠিটা পড়বে, কেউ যেন কিছু জানতে না পারে, দিয়াও না, পড়া শেষে ছিঁড়ে ফেলবে। বলেই দীপক চলে যায়। আর এরপর রজত চিঠিটা পড়তে শুরু করে। দীপক চিঠিতে লিখেছে, আমার চিঠি লেখার অভ্যাস নেই, আর এই চিঠিটা এফআইআরের মতো মনে হতে পারে। যাই হোক, যেদিন আমি জানতে পারি তুমি ওয়ার্ডেনকে খুন করেছ, ওই দিনে আমি মিনিস্টারের সাথে ডিল করতে পারতাম, এখনও পারি, কিন্তু আমার মন তা চায় না। ক্রিমিনালদের ধরতে ধরতে আমার জীবন কেটে গেছে, কিন্তু আমি যতই এই কেসের গভীরে প্রবেশ করি, একটা ইনোসেন্ট চেহারার উপর আমার সন্দেহ তৈরি হয়। আর একটিমাত্র ওয়ার্ড আমার সব সন্দেহ দূর করে দেয়। ওই সময় কেস সলভ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই দিমরি রজতের ডায়েরি পড়ার সময় এম্বোলিজম নামে শব্দটি উচ্চারণ করতে পারছিল না। আর এই এম্বোলিজম শব্দটি শুনে দীপক ডক্টরের কাছে জানতে চেয়েছিল যে মেডিকেলের একটা টার্ম আছে এয়ার এম্বোলিজম। এখানকার স্টুডেন্ট রজত কি কখনো এই এয়ার এম্বোলিজমের সম্পর্কে জানতে চেয়েছিল? ডক্টর বলে, আমার 6 মাস আগের একটা ঘটনার কথা মনে আছে। রজতকে কুকুরে কামড়েছিল, এজন্য ইঞ্জেকশন দেওয়ার দরকার পড়েছিল। তখন আমার সাথে নতুন এক কম্পাউন্ডার কাজ করত। এজন্য আমাকে তখন বলতে হয়েছিল যে ও যদি সিরিঞ্জ থেকে বাতাস বের না করে তাহলে এয়ার অ্যাম্বোলিজম হতে পারে, মানে নার্ভের মধ্যে বাতাস প্রবেশ করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। রজত যখন শুনেছিল ও অনেক ভয় পাচ্ছিল। এটা শুনে দীপকের তখনই মনে পড়ে দীপক ওয়ার্ডেনের হাতে ছিদ্র দেখেছিল আর ঘরের বাইরে একটি খালি সিরিঞ্জ পেয়েছিল, অথচ ওয়ার্ডেনের সিরিঞ্জটি তার বক্সেই ছিল। দীপক লিখেছে, ওই সিরিঞ্জের সাথে গোবিন্দের কোনো কানেকশন ছিল না। প্রত্যেকেরই ভালো খারাপের নিজস্ব জ্ঞান আছে, আর তাদের সবারই জাস্টিফাই করার কারণও থাকে। যেমনটা গোবিন্দকে খুনি বানানোর বিষয়টা আমার সঠিক মনে হয়েছে, কারণ পায়েলের সাথে ও যা করেছিল তা অন্যায় ছিল। কিন্তু তোমাদের বন্ধুত্বের জন্য দিয়াকে এক্সপেল করা আমার মোটেও সঠিক মনে হয়নি। যা হয়েছে এতে তোমার কোনো দোষ নেই।
দেয়ার প্রতি তোমার ভালোবাসা কোনো পাপ না। ভালোবাসা দেখা যায় না, অনুভব করতে হয়। আমি তা করেছি। কিন্তু আমি কখনই মানব না শুধুমাত্র এই কারণে তুমি ওয়ার্ডেনকে খুন করেছ। আমার মনে শুধু একটি প্রশ্ন, এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে জন্য তুমি ওয়ার্ডেনকে মারার সিদ্ধান্ত নিলে? আর এখানেই মূল রহস্যের উন্মোচন হয়। আমাদের দেখানো হয় রজত ওয়ার্ডেনের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন রজত শুনতে পায় কেশরী ওয়ার্ডেনকে বলছে, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমাকে বলেছিলাম পায়েলকে হসপিটালে নিয়ে যেতে। তোমার জন্য মেয়েটার মৃত্যু হয়েছে, এর জন্য তুমি দায়ী। কিন্তু ওয়ার্ডেন বলে, একটা অন্ধ মেয়ে মারা গেছে, তাতে কি হয়েছে? যা হয়েছে আমি ওসব দেখব। কিন্তু আগে জমির ব্যাপার সিদ্ধান্ত দিলে এরপরে আমি সেটা মেটাবো। এই স্কুলের জমি মহামূল্যবান। রোশন বিল্ডারের কাছে বেচে দাও, এত টাকা পাবে যা সারা জীবনও কামাতে পারবে না। আর শোনো, আমার কাছে যথেষ্ট এভিডেন্স আছে। তোমার আমার ভিডিও, পায়েলের মৃত্যুর ভিডিও। তোমাকে ফাঁসাতে এসব যথেষ্ট। যদি তুমি রাজি না হও আমি সব প্রকাশ করে দেব। রজত দাঁড়িয়ে সব শুনছিল। কেশরীয় জবাবে বলে, তোর যা করার কর। এই বাচ্চারা আমার বাচ্চা। এই স্কুল আমার বাপদাদার স্বপ্ন। আমি কিছুতেই নষ্ট হতে দেব না। ওয়ার্ডেন বলে দেয়, তোমাকে মাত্র 48 ঘন্টার সময় দিচ্ছি, নয়তো সব ভিডিও নিউজ চ্যানেলে দিয়ে দিব। কিন্তু কেশরী তাতেও রাজি না হয়ে চলে যায়। এদিকে ওয়ার্ডেনও রাগে মদ খেয়ে যাচ্ছে। এর মধ্যে রোশন কল করে জানতে চায় আর কত সময় লাগবে। ওয়ার্ডেন বলে, আমাকে আর মাত্র 15 দিন সময় দিন, আমি এই স্কুল খালি করিয়ে দেব। ওই অন্ধ বাচ্চারা আমার কাছে কিছুই না। এই সব কিছু শোনার পর রজত রাগে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এর মাঝে হেমা ওয়ার্ডেনকে ইঞ্জেকশন দিতে আসে। অবশ্য ব্যথা পায়। ওয়ার্ডেন হেমাকে বলছিল, সাধারণ একটা ইঞ্জেকশন দিতে পারিস না? ইঞ্জেকশনের কথা রজতেরও মনে পড়ে। ডক্টর বলেছিল সিরিঞ্জের মধ্যে বাতাস থাকলে ওই বাতাস নার্ভে প্রবেশ করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। এটা চিন্তা করে রজত আস্তে আস্তে ওয়ার্ডেনের রুমে যায়। ওয়ার্ডেন তখন নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। রজত ওয়ার্ডেনের ডয়ার থেকে একটি সিরিঞ্জ বের করে। এরপর সিরিঞ্জে বাতাস ঢুকিয়ে ওয়ার্ডেনের হাতে পুশ করে দেয়। এরপর দরজা বন্ধ করে জানালা দিয়ে পালিয়ে যায়। আর এয়ার অ্যাম্বুলেন্সের কারণেই ওয়ার্ডেনের মৃত্যু হয়। এই ছিল মূলত ওয়ার্ডেনের মৃত্যুর রহস্য। দীপক আরও লিখেছে, আমি জানি না কি কারণ ছিল, তারপর আমি তোমার পক্ষ নিয়েছি। কারণ দিয়ার তোমাকে একসাথে দেখে আমি ন্যায়নাকে ফিল করেছি। মূলত সেজন্য দীপক এখনও শান্তিতে ঘুমাতে পারে না। মানে ন্যায়নার সাথে হয়তো সে থাকতে পারেনি, কিন্তু দিয়ার রজতকে সে এক করে দিয়েছে। এতে করে সেও এখন মুক্ত। দীপকের কথা মতো কেশরীয় দিয়াকে ফিরিয়ে এনে স্কুলের উন্নয়ন শুরু করেছে। দীপক যদিও বুঝতে পেরেছে যে রজতই মূল অপরাধী, তারপরে দীপক রজতকে বাঁচিয়ে নিয়েছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, পায়েলের সাথে আসলে কি হয়েছিল? গোবিন্দের ওই রাতের ঘটনার জন্য পায়েল নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল। আর ওয়ার্ডেন ওই সুযোগটি কাজে লাগাতে সব গোপন করে কেশরীকে ব্ল্যাকমেল করেছে। আপনার কাছে কি মনে হচ্ছে, রজত ওয়ার্ডেনকে মেরে কোনো অপরাধ করেছে? আর দীপক সব কিছু জানার পরও গোবিন্দকে ফাঁসিয়ে রজতকে বাঁচিয়ে সেও কি কোনো অন্যায় করেছে? ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।